হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে হ্যাভ এর যত রকম ব্যবহার রয়েছে সেই সব সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যেমন মনে করো হ্যাভ, হ্যাভ এর সঙ্গে যখন আইএনজি ফর্ম থাকবে মানে হ্যাভিং হবে, তখন তার মানে কি হবে প্লাস হ্যাভ টু, হ্যাভিং টু, হ্যাভ প্লাস ভি3 অর্থাৎ হ্যাভ থাকবে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, তখন তার মানে কি হবে হ্যাভ বিন প্লাস ভি3 মানে হ্যাভ বিন থাকবে তারপরে যখন আবার ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে তখন তার মানে কি হবে। ওকে, সো ওভারঅল হ্যাভ এর যত রকম ব্যবহার রয়েছে সেই সমস্ত ব্যবহার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখলে তোমাদের হ্যাভ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি। ওকে, তো আমরা প্রথমে আগে জানবো কি বলতো হ্যাভ। ওকে, দেখো হ্যাভ কথার বাংলা অর্থ হচ্ছে আছে, ঠিক আছে, কিন্তু দেখো যে হ্যাভ এর আবার আরো অন্যান্য মানে রয়েছে, যেমন হ্যাভ মানে আবার নাও, তাহলে কি হ্যাভ মানে আছে অথবা হ্যাভ মানে নেওয়া, মানে হ্যাভ কে আমরা নেওয়া হিসেবেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো হ্যাভ মানে আমরা তাহলে কি পেলাম আছে, যেটা আমরা সবাই জানি, অথবা কি হয় হ্যাভ মানে আবার নেওয়াও হয়। যেমন কি বলছে দেখো আমার একটি কলম আছে, এগুলো ইজি সেন্টেন্সেস, ঠিক আছে। আমার একটি কলম আছে, তাহলে আমরা কি করব আই হ্যাভ আ পেন। দেখো আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, এখানে হয়ে গেল বাক্যটা যে আমার একটি কলম আছে, ঠিক আছে। তাদের একটি বড় বাড়ি আছে, তাদের একটি বড় বাড়ি আছে, তাহলে আমরা কি দেব দে হ্যাভ আ বিগ হাউস। দেখো এখানে কি হচ্ছে, এখানে যে হ্যাভটাকে দেখতে পেলাম, তো কি আছে আছে, এই সেন্টেন্সে আছে রয়েছে, আমার একটি কলম আছে, তো আছে বোঝাতে আমরা কি ব্যবহার করলাম হ্যাভ, কারণ আমরা জানি যে হ্যাভ মানে আছে। তাদের একটি বড় বাড়ি আছে, দে হ্যাভ আ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি আছে, ঠিক আছে। তোমার একটি লাল ছাতা আছে, তাহলে ইউ হ্যাভ আ রেড আমব্রেলা, তোমার একটি লাল ছাতা আছে, তো হ্যাভ মানে আছে। আর আই থিঙ্ক এটা আমরা সবাই জানি যে হ্যাভ মানে আছে, কিন্তু হ্যাভ এর আরো মানে রয়েছে, যেমন হ্যাভ মানে আবার নেওয়াও হয়। যেমন কি বলছে দেখো আমরা অনেক টাইমে বলি যে আমরা এরকম সিনেমাতেও দেখে থাকি যে বলে যে প্লিজ হ্যাভ ইউর সিট, তো এখানে যে বলে প্লিজ হ্যাভ ইউর সিট মানে এখানে এটা বলে না, এখানে হ্যাভ মানে আছে নয়, এটা বাংলা অর্থ হলো দয়া করে তোমার আসনটা নাও, ঠিক আছে। দয়া করে তোমার আসনটা নাও অর্থাৎ দয়া করে তোমার সিটটাকে নাও। তো এখানে কি বলছে দেখো দয়া করে তোমার আসনটা নাও অথবা দয়া করে তোমার আসন নাও, আসন মানে সিট, ঠিক আছে। তো এটা কিভাবে তখন বলে এইভাবে ইংলিশটাকে বলে থাকি যে প্লিজ হ্যাভ ইউর সিট। দেখো এখানে বলে প্লিজ হ্যাভ ইউর সিট, তো এখানে হ্যাভটার মানে কি, এখানে হ্যাভ মানে নাও, নেওয়া, এখানে ব্যবহার করা হয়েছে হ্যাভ কে কি হিসেবে টেক হিসেবে, টেক, অর্থাৎ হ্যাভ কথার অর্থ নেওয়াও হয়ে থাকে। তো এখানে বলছে প্লিজ হ্যাভ ইউর সিট অর্থাৎ প্লিজ টেক ইউর সিট, অর্থাৎ দয়া করে তোমার সিটটাকে নাও কিংবা দয়া করে তোমার আসনটাকে নাও। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পেলাম যে হ্যাভ মানে নেওয়াও হয়, বুঝা গেল। আরেকটা বাক্য দেখে নাও, আমি কোকা কোলা নিব। এরকম কি রেস্টুরেন্টে এরকম ধরনের সেন্টেন্স বেশি প্রয়োগ হয়ে থাকে যে হয়তো তোমার বন্ধু আর তুমি রেস্টুরেন্টে গিয়েছো, ঠিক আছে, দিয়ে তুমি বলছো যে তুমি কি ড্রিঙ্ক করবে, তো তুমি বলতে পারো যে আমি কোকা কোলা নিব, তো এই বাক্যটাকে আমরা হ্যাভ দিয়ে বলতে পারি। আমি কি বলেছি নেব, তো নেওয়ার ইংলিশে টেক দেওয়ার কথা, কিন্তু আমরা হ্যাভ দিয়ে বলতে পারি। যেমন আমি বলতে পারি আই উইল হ্যাভ আ কোকা কোলা, আই উইল হ্যাভ আ কোকা কোলা। দেখো আই উইল হ্যাভ আ কোকা কোলা অর্থাৎ আমি কোকা কোলা নিব। এখানে যে হ্যাভ এর মানে দেখতে পাচ্ছ না, এখানে হ্যাভ এর মানেটা কি নেওয়া, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক। এই বাক্যটা আমরা টেক দিয়ে করতে পারি আই উইল টেক আ কোকা কোলা, কিন্তু এখানে কি ইউজ করা হয়েছে হ্যাভ, কারণ হ্যাভ এর বাংলা অর্থ নেওয়াও হয়, ঠিক আছে। তাছাড়া দেখতে পেলে যে আমি কোকা কোলা নিব, আই উইল হ্যাভ আ কোকা কোলা। ক্লিয়ার? তাছাড়া বুঝতে পারলে যে হ্যাভ মানে আছে আবার হ্যাভ মানে নেওয়া হয়ে থাকে, এবং কিভাবে সেন্টেন্স ইউজ করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা হ্যাভ এর পরের ব্যবহারটাকে দেখে নিই। ওকে ওকে, তো এবার আমরা হ্যাভ এর তার পরের গঠনটাকে দেখে নিই। কি রয়েছে হ্যাভ টু, অর্থাৎ হ্যাভ টু যখন থাকবে তখন তার ইংরেজিতে অর্থ কেমন হয়। দেখো হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা কাজ আমাদের করার ইচ্ছে নেই কিন্তু তবু কাজটা বাধ্য করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হয়, বুঝতে পারলে। তো হ্যাভ টু বেসিক্যালি মিনস যে কোনো কাজ করতেই হবে বা করতেই হয় এরকম বোঝায়। ওকে, তো হ্যাভ টু মানে কি হলো যে কোনো কাজ
কোনো কাজ করতে হয়, তাহলে হ্যাজ টু মানে হয়ে গেল যে কোনো কাজ করতেই হয়, রাইট? মানে তোমার ইন্টারেস্ট থাকে না, তোমার কাজটা করার ইন্টারেস্ট নেই, কিন্তু বাধ্য করতে হয়। তো এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু। ওকে, কি বলছে দেখো প্রথম বাক্যটা, আমাকে স্কুল যেতেই হবে, আমাকে স্কুল যেতেই হবে। এবার অনেক থাকে এরকম যে বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে স্কুল যাওয়ার মধ্যে ইচ্ছা করে না টোটালি, কিন্তু পেরেন্টস এর চাপে, বাবা মায়ের চাপে তাদেরকে স্কুল যেতে হয়। তো সেই ছেলেটা এরকম ধরনের সেন্টেন্স বলতে পারে যে আমাকে স্কুল যেতেই হবে, কারণ ওর যাওয়ার ইন্টারেস্ট নেই, ঠিক আছে, কিন্তু কি বলছে, তাকে স্কুল যেতেই হবে। তো কি বললাম যে হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা কাজ তোমার করার ইন্টারেস্ট নেই, কিংবা যে কর্তা তার ইন্টারেস্ট থাকে না, কিন্তু তবুও তাকে বাধ্য করতে হয়, কিন্তু চাপে পড়ে ফোর্স করে দিয়ে, মানে ফোর্স করার, যখন কোনো একটা কাজ কে করতে ফোর্স করে তখন সেই কাজটি করে। তো সেই কাজটা করতে বোঝাতে আমরা কি ব্যবহার করবো? হ্যাভ টু ব্যবহার করবো। তো আমাকে স্কুল যেতেই হবে, আর এর নিচে একটা বাক্য দেখে নাও, আমাকে স্কুল যেতেই হয়, দুটোই কি বলছে, আমাকে স্কুল যেতেই হবে আর আমাকে স্কুল যেতেই হয়, ঠিক আছে। এবার দেখো যে দুটো সেন্টেন্স রয়েছে, এটা কি বোঝাচ্ছে? ফিউচার টেন্সে বোঝাচ্ছে। আর এটা কি বোঝাচ্ছে? আমাকে স্কুল যেতেই হয়, মানে প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে যে মানে কোন একটা কাজ আমাকে করতেই হয়, আমার ইন্টারেস্ট থাকে না তবু আমাকে করতে হয়। যেমন স্কুল যাওয়ার ব্যাপারটা, যে আমাকে, আমার স্কুল যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আমাকে স্কুল যেতেই হয়, ঠিক আছে। তো এই দুটো বাক্যকে কিভাবে লিখবো? দেখো, অনেকে এটাতে দেয় যে আমাকে স্কুল যেতেই হবে, তো অনেকে দিয়ে দেয় আই হ্যাভ টু গো টু স্কুল, ঠিক আছে। তো এখানে আই হ্যাভ টু তে দিবে, কিন্তু হ্যাভ টু আগে উইল লাগিয়ে দাও, বোঝাচ্ছে মানে হবে, ঠিক আছে। তো উইল লাগিয়ে দিবে, যেমন আই will have to go to school। দেখো, I will have to go to school অর্থাৎ আমাকে স্কুল যেতেই হবে, বুঝতে পারছো? যদি তুমি বলো যে আমি আমি স্কুল যাব, তাহলে তো কি বলবে? I shall go to school, এখানে কোনো চাপ নেই, নরমাল। কিন্তু তোমাকে মনে করো স্কুল যাওয়ার ইচ্ছা করে না, তবুও যেতে হবে, তখন তুমি এরকম সেন্টেন্স বলতে পারো হ্যাভ টু ব্যবহার করে, যে I will have to go to school অর্থাৎ আমাকে স্কুল যেতেই হবে, ঠিক আছে। তারপরে কি আছে তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা কি ব্যবহার করলাম? হ্যাভ টু। এবার কি বলছে দেখো, আমাকে স্কুল যেতেই হয়, ঠিক আছে। মানে তোমার স্কুল যাওয়ার ইচ্ছা থাকে না, তোমাকে কিন্তু স্কুলটা অন দ্য রেগুলার বেসিস যেতেই হয়। তো তখন তুমি এটাতে বলবে যে আই হ্যাভ টু গো টু স্কুল। দেখতে পেলে, আই হ্যাভ টু গো টু স্কুল অর্থাৎ আমাকে স্কুল যেতেই হয়। তো কি দেখলে যে অনেকে কিন্তু এটা ব্যবহার করে থাকে যে আমাকে স্কুল যেতেই হবে, তো এই সেন্টেন্সটাকে ব্যবহার করে থাকে যে আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে যেতেই হবে, ঠিক আছে। তো হবে যেহেতু বুঝাচ্ছে এটা ফিউচার টেন্সে, তার জন্য উইল লাগিয়ে দিবে, আই উইল হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুল যেতেই হবে, আমাকে স্কুল যেতেই হয়, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুল যেতেই হয়, ঠিক আছে। আমাকে রান্না করতেই হয়, দেখো এখানে কি আছে, তাকে রান্না করতে হয়, তাকে রান্না করতেই হয়, ঠিক আছে। তো এবার কি বলবে? মনে করো তোমার ফ্রেন্ডস কোনো রুম ভাড়া করে থাকছে, এখানে তো ওখানে তো তার বাবা মা নেই, তো কি হবে? তো তাকে তো রান্না করতেই হয়, ঠিক আছে, যেহেতু একাই আছে, তার প্যারেন্টস নেই, তো তাকে রান্না করতেই হয়। তাই এরকম ভাবে বাক্য বলে থাকে যে তাকে রান্না করতেই হয়, যেহেতু বাধ্য, তোর হয়তো রান্না করে ইন্টারেস্ট নেই কিন্তু বাধ্য রান্না করতে হয়, কারণ ওখানে তার প্যারেন্টস নেই যে ওকে রান্না করে খাওয়াবে, তো তাকে রান্না করতেই হয়। তো এখানে আমরা কি দিব? সি হ্যাজ টু কুক, সি হ্যাজ টু কুক। দেখো এখানে সি আছে তার জন্য আমরা হ্যাজ নিয়েছি, এখানে যদি এটা থার্ড পারসন তার জন্য আমরা হ্যাজ বসিয়েছি, ঠিক আছে, মানে হ্যাভেরই ফর্ম। তো এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা তার জন্য এখানে হ্যাজ হয়েছে। এটা মানে হ্যাজ টু এবং হ্যাভ টুর মধ্যে পার্থক্য নেই, সেম মিনিংটা কি বোঝায়, এখানে পার্সন অনুসারে চেঞ্জ হয়, কোথাও হ্যাভ টু বসে আবার কোথাও হ্যাজ টু। সি হ্যাজ টু কুক, তাকে রান্না করতেই হয়, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে হ্যাভ টু কোন একটা কাজ কর্তার অর্থাৎ যে সাবজেক্ট বাক্যতে তার করার ইন্টারেস্ট থাকে না, কিন্তু তবুও তাকে বাধ্যবাধকতা করতে হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু কে ব্যবহার করব, ঠিক আছে। আমাদের প্রকল্পটি সম্পূর্ণ করতেই হবে, আমাদের প্রকল্পটি সম্পূর্ণ করতেই হবে, তাহলে আমরা কি বলবো এটাকে? যে কি বলছে, হবে আছে, তারপরে ফিউচার টেন্সে বোঝাচ্ছে, তাই না, যে কাজটা এখনো হয়নি, আমাকে কাজটি কমপ্লিট করতেই হবে, তাহলে কি হবে? মানে আমাদেরকে প্রকল্পটি সম্পূর্ণ করতেই হবে, তাহলে কি দেবো আমরা? উই উইল হ্যাভ টু
complete the project, we will have to complete the project, অর্থাৎ প্রকল্পটি আমাদের প্রকল্পটি সম্পূর্ণ করতে হবে। বুঝতে পারছো? মনে করো যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে দিয়েছে তোমাদের সেক্রেটারি, দেখো তো এবার তোমাদের সেক্রেটারি একটা ডেডলাইন দিয়ে দিয়েছে যে কি এটাকে 3 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এবার দেখো 3 দিনের মধ্যে হয়তো এটা এক্সট্রিমলি টাফ হয়ে যেতে পারে, কিন্তু বাধ্য, যদি তোমাদের সেক্রেটারি অর্ডার করেছে কাজটা কমপ্লিট করতে হবে, তো কি হচ্ছে কাজটা তোমার করা ইন্টারেস্ট নেই 3 দিনে, তুমি হয়তো আরো টাইম নেবে, কিন্তু বাধ্য কাজটা করতে হচ্ছে, 3 দিনে কমপ্লিট করতে হবে প্রকল্পটি। তার জন্য এরকম ধরনের সেন্টেন্স আমরা বলছি যে আমাদের প্রকল্পটি সম্পূর্ণ করতেই হবে, তার জন্য কি উই উইল হ্যাভ টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে এখানে হ্যাভ টু কি কারণে ইউজ করা হলো, যে কাজটি বাধ্যবাধকতা করতে হবে, হয়তো তোমার ইন্টারেস্ট নেই কিন্তু তবু তোমার করতে হচ্ছে। ওকে, তো আশা করি হ্যাভ টু ব্যবহার সম্পর্কে তোমরা বুঝতে পেরে গেলে। ওকে, তো এবার হ্যাভিং অর্থাৎ হ্যাভের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকবে, মানে হ্যাভ থেকে যখন হ্যাভিং হয়ে যাবে, তখন তার বাংলা অর্থ কেমন হয় জেনে নি। দেখো হ্যাভিং কথার বাংলা অর্থ হচ্ছে যে কোনো কাজ হচ্ছে বা করছে, ঠিক আছে, এরকম বোঝাবে। তাহলে হ্যাভিং কথার বাংলা অর্থ কি, কোনো কাজ হচ্ছে বা করছে। যেমন মনে করো সে নাস্তা করছে, ঠিক আছে, আমার একটি সমস্যা হচ্ছে, তারা ক্লাসে মজা করছে, সে এটার ব্যাপারে ছলনা করছে, ঠিক আছে। সো হ্যাভিং অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে যাবে, তখন এমন একটা কাজকে বোঝাবে যে কোনো একটা কাজ হচ্ছে বা করছে, এরকম বোঝাবে। যেমন কি বলছে দেখো, তো এখানে আমি দেখতে পেলাম যে হ্যাভিং কথা অর্থ কি, একটা কন্টিনিউয়াস অ্যাকশনকে বোঝাচ্ছে, যেটা কি বলতো করছে বা হচ্ছে। তো কি বলছে, সে নাস্তা করছে, তো এখানে আমরা কি দিব, হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট। আমরা তো বলে থাকি যে সে লাঞ্চ করছে, সে ব্রেকফাস্ট করছে, মানে সকালের খাবার যেটাকে আমরা নাস্তা বলে থাকি, ঠিক আছে। তো হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, সে নাস্তা করছে। তাহলে কি দেখতে পেলে যে সাবজেক্টটা বসাবে, তারপরে কি সাবজেক্ট অনুসারে আমি জানিয়ে নিবে প্লাস হ্যাভিং লাগিয়ে দিবে তারপরে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হ্যাভিংটা বেসিক্যালি মেন ভার্ব হিসেবে ইউজ করা হলো এখানে, ঠিক আছে। হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ সে নাস্তা করছে, বুঝা গেল। তারপরে কি বলছে দেখো, আমার একটি সমস্যা হচ্ছে, আমার একটি সমস্যা হচ্ছে, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে আমার একটি সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো দেখো মানে কোন একটা কাজ অনগোয়িং একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, যে কোন একটা মানে সমস্যা হচ্ছে, মানে কাজটা হচ্ছে, প্রবলেমটা তুমি ফেস করছো, এক্সপেরিয়েন্স করছো, ঠিক আছে। তাহলে আমার একটি সমস্যা হচ্ছে, তো আমি কি দেবো এখানে, আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম, হয়ে গেল। দেখতে পেলে আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম অর্থাৎ আমার একটি সমস্যা হচ্ছে। তাহলে এখানে দেখে না সাবজেক্ট অনুসারে অ্যাম, দেখো এখানে হি তার জন্য ইজ, এখানে আই তার জন্য অ্যাম, তারপরে হ্যাভিংটা ভার্বের আইএনজি ফর্মে লাগিয়ে দিয়েছি, হ্যাভ থেকে হ্যাভিং করে দিয়েছি। তো বেসিক্যালি বুঝতে পারছো যে হ্যাভিং যখন থাকবে কোনো সেন্টেন্সে, তো বাংলাতে সেন্সটা এরকম হবে যে কোনো কাজ হচ্ছে বা করছে, মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। আর এখানে দেখে না এখানে হ্যাভিং গুলো কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আই এম হ্যাভিং আ প্রবলেম অর্থাৎ আমার একটি সমস্যা হচ্ছে। ওকে, তারা ক্লাসে মজা করছে, এরকম ধরনের হয়ে থাকে যে ক্লাসে হয়তো স্যার নেই, ঠিক আছে, এবার বেশ কয়েকটা স্টুডেন্ট রয়েছে, তো স্যারের অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও কি করছে, তারা ক্লাসে মজা করছে। এবার কোন ছাত্র অফিসে গিয়ে তখন বলছে কি, স্যার তারা ক্লাসে মজা করছে, এরকম ধরনের সেন্টেন্স বলে দেখি না আমরা। তো মজা করছে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে। তো এখানে কি বলতো, এখানে আমরা হ্যাভিং যে বাক্যটা করতে পারি, দেখো হ্যাভিং বেসিক্যালি অনেকগুলো হ্যাভিং এর মানে মিনিং রয়েছে। তো হ্যাভিং মানে পারফর্ম করা, মানে কোন একটা অ্যাকশনকে করা, ঠিক আছে। পারফর্ম যেমন বলি না যে পারফর্ম মানে কোন একটা অ্যাকশন পালন করা, সেরকম হ্যাভ মানেও পালন করা। তো মানে হ্যাভিং হয়ে যাচ্ছে, তো আইএনজি ফর্মে দিয়ে দিচ্ছি। ওকে, সো তারা ক্লাসে মজা করছে, তো বাক্যটাকে আমরা হ্যাভিং দিই, অর্থাৎ তারা ক্লাসে কি পারফর্ম করছে, ফান, মজা করছে। তারা ক্লাসে মজা করছে, তো আমরা দিয়ে দেবো দে আর হ্যাভিং। দেখো এখানে সাবজেক্ট প্লুরাল, তার জন্য আর, দে আর হ্যাভিং ফান ইন দ্য ক্লাস, তারা ক্লাসে মজা করছে। দেখো হ্যাভিং, দে আর হ্যাভিং ফান ইন দ্য ক্লাস, তারা ক্লাসে মজা করছে। সে এটার ব্যাপারে ছলনা করছে, সে এটার ব্যাপারে ছলনা করছে, ঠিক আছে। ছলনা করা মানে কি, যে এটা আমি করবো না, মানে কোন একটা কাজে নাকচ করা,
একবার বলছে করবো, একবার বলছে করবো না, এরকম ধরনের। ঠিক আছে, একটু অ্যাটিটিউড মানে অ্যাটিটিউড দেখা। তো সে এটার ব্যাপারে ছলনা করছে, তো আমি কি বলবো এখানে, সি ইজ হ্যাভিং আ ট্যান্টারাম about it. She is having a tantrum about it. She is having a tantrum about it. অর্থাৎ সে এটার ব্যাপারে ছলনা করছে। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে হ্যাভিং কথার বাংলা অর্থ মানে হ্যাভ এর সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে যাবে তখন তার মানেটা হয়ে যাবে হচ্ছে বা করছে, কোনো একটা কাজ পারফর্মিং হচ্ছে বা করছে। ঠিক আছে, এরকম বোঝাবে। ওকে, সো তো এবার আমরা হ্যাভ এর তারপরের স্ট্রাকচারটাকে দেখি কি রয়েছে। দেখো হ্যাভিং টু, দেখো আমরা হ্যাভ টু এর ব্যবহার জানলাম যে হ্যাভ টু মানে যে কোনো একটা অ্যাকশন আমাদেরকে করতেই হয়, বাধ্যবাধকতা, আমাদের ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও। ঠিক আছে, যেমন আমাকে রান্না করতেই হয়, এখানে আমার রান্না করার ইন্টারেস্ট থাকে না কিন্তু আমাকে বাধ্য করতেই হয়। ওকে, তো হ্যাভ টু তো আমরা কি বলো যে প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারি, ফিউচার টেন্সে ইউজ করতে পারি, আবার পাস্ট টেন্সে ইউজ করতে পারি। বাট এখানে কি রয়েছে, হ্যাভিং টু, অর্থাৎ বাক্যটা তো এরকম হতে পারে যে কি আমাকে রান্না করতেই হচ্ছে, মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে। তো যখন অনগোয়িং অ্যাকশন বুঝাবে অর্থাৎ কোনো একটা কাজ তোমাকে বাধ্য করতেই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং টু ব্যবহার করব। অর্থাৎ হ্যাভ টু এরই এটা ফর্ম, যেটা হ্যাভিং টু মানে এখানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, যে কাজটা যে অ্যাকশনটা কর্তাকে অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টকে করতেই হচ্ছে। ওকে, সেন্টেন্স গুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে। আমাকে ইংরেজি শিখতেই হচ্ছে, তোমাকে তোমার ইংরেজি কি বলতো, দেখো তুমি বলছো আমাকে ইংরেজি শিখতেই হচ্ছে। ওকে, তো দেখো এখানে বাধ্য, মনে করো যে তোমার ইংরেজি শিখা ইন্টারেস্ট নেই কিন্তু তুমি কোনো কোম্পানিতে জব নিতে চাও এবং সেখানে সেই কোম্পানিতে কিন্তু ইংরেজি জানতে হবে জব নিলে, তো তোমাকে ইংরেজি শিখতেই হচ্ছে। তো এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি আমরা যে আমাকে এটা কোনো একটা কাজ করতেই হচ্ছে। ওকে, সো আমাকে ইংরেজি শিখতেই হচ্ছে, আমাদেরকে পড়াশোনা করতেই হচ্ছে, দেখো করতে হচ্ছে, শেষে হচ্ছে আসছে, মানে কোনো একটা কাজ করতেই হচ্ছে, অনগোয়িং প্রসেসকে বোঝাচ্ছে। শ্যামকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, মানে শ্যাম কাজটা করছে, লিটারালি একদম কঠোর পরিশ্রম করছে, একটা অনগোয়িং প্রসেসকে বোঝাচ্ছে, কিন্তু কাজটা বাধ্যবাধকতা, এটা কিন্তু মাথায় রাখবে। আমাকে ভিডিও তৈরি করতেই হচ্ছে, আমাকে ভিডিও তৈরি করতেই হচ্ছে। ঠিক আছে, সো এই যে কোনো একটা কাজ করতেই হচ্ছে, এরকম বোঝাতে আমরা হ্যাভিং টু কে ব্যবহার করব। আর অলওয়েজ কিপ ইন মাইন্ড এটা হ্যাভ টু থেকে এসেছে হ্যাভিং টু। ঠিক আছে, তো হ্যাভিং টু মানে কি, যে কোনো কাজ করতেই হচ্ছে, কোনো কাজ করতেই হচ্ছে। দেখো এখানে দেখে নাও, হ্যাভ টু থাকলে কি হতো, হ্যাভ টু থাকলে কোনো কাজ করতেই হয়, হ্যাভিং টু আইএনজি ফর্ম আছে তার জন্য কোনো কাজ করতেই হচ্ছে। দেখো আমাকে ইংরেজি শিখতে হচ্ছে, তাহলে কি দেবো, এখানে কি হবে, সাবজেক্ট বসে যাবে, সাবজেক্ট অনুসারে কিন্তু অ্যামিজার নিয়ে নিবে, তাহলে আই অ্যাম হ্যাভিং টু। দেখো আই অ্যাম সাবজেক্ট দিয়ে দিলাম, অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে দিয়েছি, তারপরে হ্যাভিং টু লাগিয়ে দিলাম, আই অ্যাম হ্যাভিং টু লার্ন ইংলিশ, অর্থাৎ আমাকে ইংরেজি শিখতে হচ্ছে। তো একটা জিনিস মনে রাখো যে হ্যাভিং টু যখন দিবে তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম আসবে, মানে হ্যাভিং টু থাকবে তারপরে কি থাকবে, ভার্বের 1 নম্বর ফর্ম, আর সাবজেক্ট অনুসারে কিন্তু অ্যামিজার লাগাতে হবে। ঠিক আছে, সো আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হচ্ছে, বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে, তাহলে আমরা কি দিব, উই আর হ্যাভিং টু। তাহলে কি বললাম, হ্যাভিং টু এর পরে কি হবে, ভার্বের 1 নম্বর ফর্ম হবে, উই আর হ্যাভিং টু স্টাডি, আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। দেখো এটা V1, হ্যাভিং টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম, উই আর হ্যাভিং টু স্টাডি, অর্থাৎ আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। ওকে, শ্যামকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে, দেখো কঠোর পরিশ্রম করতে করতে শ্যামকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। মনে করো যে শ্যাম তার পড়াশোনা চালাতে চায় কিন্তু তার প্যারেন্টস এর কাছে যথেষ্ট পয়সা নেই, তার জন্য তাকে স্কুল বাদেও স্কুলের মানে পড়াশোনার খরচ বের করার জন্য এক্সট্রা কোথাও কাজ করতে হচ্ছে, তো একটা কঠোর পরিশ্রম, স্ট্রাগল করছে, তো শ্যামকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আর এইভাবে কে কাজ করতে চাইবে, যে কি স্কুল থেকে আসবে, আবার স্কুল থেকে আবার কোনো একটা দোকানে গিয়ে কাজ করবে, নাইট শিফট কাজ করবে পড়াশোনা চালানোর জন্য, তো এরকম থেকে করতে চাইবে না, কিন্তু বাধ্য সিচুয়েশন পরিস্থিতি তাকে বাধ্য করছে সেই রকম ভাবে কঠোর পরিশ্রম করতে, রাইট। তো স্যামকে কঠোর পরিশ্রম করতেই হচ্ছে, সিম্পল। তাহলে কি বলবো আমরা, সাবজেক্ট নিয়ে নিবো, সাবজেক্ট অনুসারে কি আমি যা লাগিয়ে দিব,
স্যাম ইজ, তারপরে হ্যাভিং টু, দেখো হ্যাভিং টু দিলাম, স্যাম ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড, স্যাম ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড। ওকে, স্যামকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, দেখে নাও এখানে হ্যাভিং টু লাগিয়েছি প্লাস কি দিয়েছি V1, স্যাম ইজ হ্যাভিং টু ওয়ার্ক হার্ড। ওকে, অর্থাৎ স্যামকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, আমাকে ভিডিও তৈরি করতেই হচ্ছে, তাহলে আমরা কি দেব, আই এম হ্যাভিং টু মেক ভিডিওজ, আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু মেক ভিডিওজ, আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে। সো আই হোপ বুঝতে পারলে যে হ্যাভিং টু কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে ওকে, তো এবার আমরা হ্যাভ এর তারপরের ব্যবহারটা দেখে নিই। কি আছে দেখো, হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 মানে কি, হ্যাভ থাকবে তারপরে পরে কি থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা থাকবে ভার্বের। ওকে, তখন তার মানে কি হবে, ওকে দেখো হ্যাভ প্লাস V3 যখন দেখতে পাবে কোন সেন্টেন্সে কিংবা তুমি যখন বলবে, তখন তুমি বুঝে নেবে যে কোনো একটা কাজ পারফেক্টলি কমপ্লিটেড হয়ে গেছে। অর্থাৎ হ্যাভ প্লাস V3 যখন থাকবে তখন তার বাংলা অর্থটা এরকম হবে যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ কাজটা পারফেক্টলি করা হয়ে গেছে, ঠিক আছে, এরকম সেন্সটা বুঝাবে। আর হ্যাভ প্লাস V3 অর্থাৎ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই স্ট্রাকচারটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখতে পাই। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, রাইট? সো এই স্ট্রাকচারটা আমরা কোন টেন্সে দেখতে পাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, তো সেন্টেন্স গুলো দেখে নি, তো বুঝতে পারলে যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে কোনো কাজ পারফেক্টলি কমপ্লিটেড হয়ে গেছে, করা হয়ে গেছে, এরকম বোঝায়। আমি তাজমহল দেখেছি, অর্থাৎ আমার তাজমহল সম্পূর্ণ দেখা হয়ে গেছে, আমি তাজমহল দেখেছি। ওকে, তো আমরা কি দিব, আই হ্যাভ, এবার দেখেছি তার মানে কি হবে, হ্যাভ তো দিয়ে দিলাম, তারপরে কি বলছে ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি হবে দেখে নাও, এখানে কি আছে, সি মানে কি বলতো, সি মানে দেখা, স মানে দেখেছিল, সিন, দেখো এটা হচ্ছে V1 V2 V3, তো কি বলেছে ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে হ্যাভ এর পরে, তাহলে আই হ্যাভ সিন দ্য তাজমহল, দেখতে পেলে, আই হ্যাভ সিন দ্য তাজমহল, অর্থাৎ আমি তাজমহল দেখেছি, মানে আমার তাজমহল দেখাটা পারফেক্টলি কমপ্লিটেড হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে মানে হ্যাভ প্লাস V3 মানে এটা যে কোনো কাজ পারফেক্টলি হয়ে গেছে। ওকে, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ওকে, তারপরে কি বলছে দেখো, সে প্রকল্পটি সম্পূর্ণ করেছে, মানে তাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেটা সে কমপ্লিটেড করে দিয়েছে, সে প্রকল্পটি সম্পূর্ণ করেছে। তো এখানে কি দেবো, আবার হি, দেখো আই এর পরে হ্যাভ বসে আর হি এর পরে হ্যাজ বসে, তার জন্য আমরা কি দেবো, হ্যাজ, হি হ্যাজ, হ্যাজ নিয়ে মাথা ব্যথা করবে না যে আবার হ্যাজ কেন এলো, হ্যাজ এবং হ্যাভ একই জিনিস, ওটা সাবজেক্ট অনুসারে কোথাও হ্যাভ বসে আবার কোথাও হ্যাজ বসে। হি হ্যাজ কমপ্লিটেড, he has completed the project, he has completed the project, তাহলে দেখে নাও এখানে আমরা হ্যাভ বসিয়ে নিয়েছি, মানে হ্যাভ তো হ্যাজ বসেছে সাবজেক্ট অনুসারে, তারপরে কি দিয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস আদার্স। ওকে, তো he has completed the project অর্থাৎ সে প্রকল্পটি সম্পূর্ণ করেছে, বুঝা গেল? তাহলে বুঝতে পারলে যে হ্যাভ প্লাস V3 যখন থাকবে তখন পুরো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, রাইট? সো অলওয়েজ কিপ ইন মাইন্ড। তারপরে কি আছে দেখো, এবার হ্যাভ বিন প্লাস V3, এবার মনে করো হ্যাভ বিন রয়েছে, তারপরে পরে আবার ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, তখন তার বাংলা মানে কি হবে, তাই না? তো দেখে নাও হ্যাভ বিন প্লাস V3 যখন ব্যবহার করবে বা তুমি সেন্টেন্সে দেখতে পাবে, তখন বুঝে যাবে যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। যারা ভয়েস চেঞ্জ করেছে তারা ভালো করে এটা রিলেট করতে পারবে যে হ্যাভ বিন প্লাস V3 থাকবে, তখন সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্সটাকে ইনডাইরেক্টলি ভাবে বলা হয়। ওকে, প্যাসিভ ভয়েস, দেখো এটারও মানে বলে দিই, এটারও মানে এটাই যে কোনো কাজ করা হয়ে গেছে, বাট এখানে ইনডাইরেক্টলি বলা হয়। আমি এই উদাহরণ দুটি নিয়েছি, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো প্রথমে বলেছে আমি তাজমহল দেখেছি, এটা তো ঠিক আছে যে কে দেখেছে, আমি দেখেছি, এন্ড আই এম সেইং দিস ডাইরেক্টলি যে আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন দ্য তাজমহল। বাট এটাকে ইনডাইরেক্টলি যখন বলবো অর্থাৎ প্যাসিভ ভয়েসে যখন বলবো, তখন আমাদেরকে হ্যাভ বিন প্লাস V3 ব্যবহার করতে হবে। কেমন করে দেখেন,
তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে, দেখো কথাটা উল্টে দিলাম না, আমি তাজমহল দেখেছি, এটা তো ডাইরেক্টলি বলছি, তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে, ইনডাইরেক্টলি হয়ে গেল, যেটা ইনার মিনিং সেটা কিন্তু সেম। ওকে, কিন্তু সেন্টেন্সটাকে ইনডাইরেক্টলি অর্থাৎ প্যাসিভ ভয়েসে করে দিলাম, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, হ্যাভ বিন প্লাস ভি থ্রি। তাহলে কি বলবো, দেখো এখানে কি রয়েছে, তাজমহল, ভয়েস চেঞ্জ যেভাবে করো এইভাবে সেন্টেন্সটাকে গঠন করতে হবে। তাজমহল, দেখো আমরা জানি যে ভয়েস চেঞ্জে কি হয়, যে অবজেক্টটা সাবজেক্টে চলে আসে, দেখো তাজমহল চলে এলো, এখানে সাবজেক্ট হয়ে গেল। এবার আমরা তাজমহলের পরে কি নিব, হ্যাজ বিন। আমি কি বললাম আগে, যে হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে একটু পার্থক্য নেই, শুধু সাবজেক্ট অনুসারে এটা চেঞ্জ হয়, দ্যাটস ইট। ওকে, তো এখানে তাজমহল আছে তার জন্য হ্যাজ নিয়ে নেব, হ্যাজ কি বলেছে, বিন, বিন তারপরে কি আছে, সিন দিয়ে দেবো। নোটিস করে না এখানে দেখো হ্যাজ বিন বলেছে, হ্যাভ বিন, হ্যাভ বিন মানে হ্যাভ বিন আর হ্যাজ বিন সেম থিং, আমি বললাম সাবজেক্ট অনুসারে শুধু চেঞ্জ হয়। হ্যাভ বিন, হ্যাজ বিন বসিয়ে দিয়েছি ভি থ্রি, ভি থ্রি বসিয়ে দিয়েছি, দেখে নাও কি বলেছে, বাই মি, হয়ে গেল। তাহলে কি বুঝতে পারলে, যে হ্যাভ বিন প্লাস ভি থ্রি আমরা তখন ব্যবহার করব যখন কোন একটা সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্টলি অর্থাৎ প্যাসিভ ভয়েসে করতে গিয়ে আমরা এর ব্যবহার দেখতে পাই। ওকে, সো তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে, তাজমহল হ্যাজ বিন সিন বাই মি, আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন দ্য তাজমহল, দ্য তাজমহল হ্যাজ বিন সিন বাই মি, তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে, দ্যাটস ইট। তারপরে কি বলছে দেখো, সে প্রকল্পটি সম্পূর্ণ করেছে। এবার কি বলছে, প্রকল্পটি তার দ্বারা সম্পূর্ণ করা হয়েছে, সেন্টেন্সে যেটা ইনার মিনিং, যেটা আন্ডারলাইন সেন্স, ওকে, সেটা কিন্তু সেম, রাইট। তাহলে দেখো এখানে ভয়েস চেঞ্জের মতো করতে হবে, এটা আমরা অবজেক্ট নিয়ে নেব। তাহলে দেখো এখানে চলে এলো, দ্য প্রজেক্ট হ্যাজ বিন, দেখো এখানেও হ্যাজ বসে গেল, হ্যাজ বিন কমপ্লিটেড বাই, কি আছে এখানে, হি, তাহলে বাই হিম হয়ে যাবে, বুঝতে পারলে, দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি, অর্থাৎ প্রকল্পটি তার দ্বারা সম্পূর্ণ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারলে যে হ্যাভ বিন প্লাস ভি থ্রি কোন সিচুয়েশনে বসে, সেটা প্যাসিভ ভয়েসে বসে, ঠিক আছে। আর যে বাক্য প্যাসিভ ভয়েস মানে কি, কোন একটা সেন্টেন্সকে ইনডাইরেক্টলি ভাবে বলা, আমি তাজমহল দেখেছি, আই এম সেইং দিস ডাইরেক্টলি, রাইট, বাট এটা যখন ইনডাইরেক্টলি বলবো ইন এ প্যাসিভ ওয়ে, তখন হয়ে যাবে যে তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে, ঠিক আছে। তো হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্যাসিভ ভয়েস করতে গিয়ে আমরা ব্যবহারটা দেখতে পাই। ওকে, আর যেটা মানে কি, যে কোনো কাজ করা হয়েছে, এরকমই মানে সেম মানেটাই, যে কোনো কাজ সম্পূর্ণ করা হয়েছে কিন্তু এটা প্যাসিভ ওয়েতে এটাকে বলা হয়। ওকে, ওকে, তারপরের ঘটনা দেখে না কি বলেছে, হ্যাভিং প্লাস অবজেক্ট, হ্যাভিং প্লাস অবজেক্ট। সো কোন সেন্টেন্সে যদি হ্যাভিং প্লাস অবজেক্ট থাকে তখন তার বাংলা মানে কি হয়। ওকে, এবার হয়তো তুমি কোনো সেন্টেন্স তৈরি করতে চাও যে হ্যাভিং প্লাস অবজেক্ট দিয়ে, তখন কিভাবে তৈরি করবে দেখে নাও। হ্যাভিং প্লাস যখন অবজেক্ট থাকবে কিনা তখন তার বাংলা মানে হয় পেয়ে বা পাওয়ার কারণে। যেমন আমরা বলি না যে তাকে পেয়ে আমি খুব খুশি, এই যে তাকে পেয়ে, এখানে আমরা হ্যাভিং দিয়ে সেন্টেন্সটা করতে পারি। দেখো হ্যাভিং হার, তাকে পেয়ে, দেখো এটা এখানে অবজেক্ট, হ্যাভিং এর অবজেক্ট, হ্যাভিং প্লাস অবজেক্ট, এটা হয়ে গেল হ্যাভিং হার আই এম ভেরি হ্যাপি, তাকে পেয়ে আমি খুব খুশি। তারপরে কি বলছে দেখো, হ্যাভিং দ্য মোবাইল পেয়ে উই ওয়েস্ট লটস অফ টাইম অন সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নষ্ট করি। তাহলে দেখতে পেলে এখানেও কি রয়েছে, হ্যাভিং রয়েছে প্লাস অবজেক্ট রয়েছে। তো হ্যাভিং প্লাস অবজেক্ট দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়, আমি তোমাদেরকে এটা দেখালাম। আর সেন্টেন্সের গঠনগুলো কিন্তু এরকম ধরনেরই হবে, হ্যাভিং আর তারপরে আরেকটা সেন্টেন্স থাকবে, হ্যাভিং দিস থিং অথবা হ্যাভিং দিস দ্যাট দিয়ে তারপরে আরেকটা সেন্টেন্স কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। এইভাবে সেন্টেন্সগুলো রূপটা হয়, বুঝা গেল। তাহলে হ্যাভিং প্লাস অবজেক্ট মানে পে বা পাওয়ার কারণে, গট ইট। এবার দেখো হ্যাভিং প্লাস ভি থ্রি, তাহলে হ্যাভিং এর পরে কি বলতো, ভার্বের 3 নম্বর ফর্ম আমরা দেখতে পাই, যেখানে হ্যাভিং প্লাস কি রয়েছে, সিন, মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমরা হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম লাগিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে দেখে নাও। হ্যাভিং সিন দ্য লায়ন, সিংহটি দেখেই, দ্য বয় র্যান অ্যাওয়ে, ছেলেটি পালিয়ে গিয়েছিল, সিংহটি দেখেই ছেলেটি পালিয়ে গিয়েছিল, মানে এখানে মানেটা এরকম হবে। এগুলো অ্যাকচুয়ালি যারা ট্রান্সফরমেশন করেছো, মানে 10th স্ট্যান্ডার্ড অথবা 9th অথবা 8th স্ট্যান্ডার্ডে,
যারা করেছো, গ্রামার করেছো, তারা হয়তো ভালো করে জানো যে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সটা করতে হয়, অথবা দুটো সেন্টেন্স থাকে তখন কি করতে হয়, ওটাকে সিম্পল সেন্টেন্সটা করতে হয়, তখন এরকম ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা ওগুলোকে করে থাকি। ওকে, তো এইভাবে বাক্য তৈরি করা যায়। হ্যাভিং সিন, হ্যাভিং প্লাস ভিতরি দিয়েও করা যায়। হ্যাভিং সিন দ্য লায়ন দ্য বয় র্যান অ্যাওয়ে, অর্থাৎ সিংহটি দেখেই ছেলেটি পালিয়ে গেছিল। আরেকটা দেখে নাও, হ্যাভিং ওপেন্ড, হ্যাভিং ওপেন্ড দ্য বক্স, বক্সটি খুলেই, এটা মানে এরকম হয়, বক্সটি খুলেই হি টুক আউট অ্যান্ড ওল্ড বুক, সে একটি পুরনো বই বের করেছিল। বুঝতে পারছো? তো হ্যাভিং সিন অর্থাৎ হ্যাভিং প্লাস ভিতরি দিয়েও সেন্টেন্স গঠন করা যায়। তার মানেটা কিন্তু দেখে নাও কেমন হবে। হ্যাভিং সিন দ্য লায়ন, সিংহটি দেখেই, অথবা সিংহটি দেখার কারণেই দিতে পারো, কিংবা সিংহটি দেখতে পাওয়ার কারণেই দ্য বয় র্যান অ্যাওয়ে, ছেলেটি পালিয়ে গিয়েছিল। হ্যাভিং ওপেন দ্য বক্স, হ্যাভিং ওপেন দ্য বক্স, বক্সটি খুলেই হি টুক আউট অ্যান্ড ওল্ড বুক, সে একটি পুরনো বই বের করেছিল। ওকে, সো আই হোপ তোমরা আজকে হ্যাবের সমস্ত ব্যবহার সম্পর্কে শিখতে পারলে। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।